আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন সম্পন্ন করে প্রাথমিক সুপারিশের অপেক্ষায় রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। যে আপনাদের অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, অনেকে অস্থির হয়ে যাচ্ছেন, অনেকে টেনশনে তার সময়টা খুব কষ্টে পার করতেছেন। কিছু কিছু বিষয় আপনাদেরকে পীড়া দিচ্ছে, সে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। সে বিষয়গুলো হচ্ছে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা প্রাথমিক সুপারিশ পাবেন কবে, এ বিষয়ে আলোচনা থাকবে এবং কেন দেরি হচ্ছে প্রাথমিক সুপারিশ দিতে। এরপরে 35+ যাদের বয়স, তারা অনেকে রিট করেছিল হাইকোর্টে, তাদের বিষয়ে কী হবে 65 জনের বিষয়ে। এরপরে সংশোধিত ই সনদ এখনও অনেকে হাতে পাননি, কিভাবে সংশোধিত ই সনদ হাতে পাবেন। এরপরে আইনি যে সকল জটিলতা আছে, এনটিআরসিকে কিভাবে সে আইনি জটিলতাগুলো মোকাবেলা করবে। আপনাদের প্রার্থীর সংখ্যা প্রায় 57,000+, এত সংখ্যক প্রার্থীদের কিভাবে নিয়োগ প্রদান করবে। এরপরে কতজনের আপনাদের এই 57,000-এর ভিতর থেকে কতজনের চাকরিটা হতে পারে। এরপরে আপনারা এখন কি করবেন এবং SMS আসলে পরবর্তী করণীয় কি, ইত্যাদি বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের আলোচনা থাকবে। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমত আসি, প্রাথমিক সুপারিশ কবে। আপনারা সকলে জানেন যে প্রাথমিক সুপারিশ দেওয়ার কথা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শেষ হলে 10 দিনের ভিতর। আবেদন শেষ হয়েছে কিন্তু 10 তারিখে, কিন্তু টাকা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল 13 তারিখ পর্যন্ত। 13 তারিখ থেকে 23 তারিখের ভিতরেই আপনাদের প্রাথমিক সুপারিশ অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হওয়ার সময়। এখন বিষয়টা হচ্ছে, আসলে কি 23 তারিখের ভিতরে এনটিআরসি দিতে পারবে। বিষয়টা হচ্ছে, এনটিআরসি কিন্তু বিগত সময় থেকে এবছর কিন্তু প্রার্থীর সংখ্যা সব থেকে বেশি, 57,000 আবেদন করেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। এখন বিষয়টা হচ্ছে 57,000 প্রার্থীর সকল বিষয় যাচাই বাছাই করে আপনাদেরকে কিন্তু এই ফলাফল প্রকাশ করবে, এটা একটা বিষয় রয়েছে। দ্বিতীয়ত একটা বিষয় রয়েছে, এখানে অনেকে ই সনদ সংশোধন করার জন্য দিয়েছেন, প্রায় 4,000+ ই সনদ সংশোধন করার জন্য প্রার্থীরা আবার এনটিআরসিতে আবেদন করে সংশোধন করার জন্য আবেদন করেছেন। এখন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর কিন্তু ই সনদ আবার প্রয়োজন হবে। সেক্ষেত্রে এনটিআরসি কি করতেছে, এই ই সনদগুলো আবার সংশোধন করে আপনাদের জন্য পুনরায় কাজ চালিয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, তাহলে এই যে ই সনদ সংশোধনের বিষয়, আবার প্রার্থীদের সংখ্যা অনেক বেশি, এ কারণে আপনাদের এই চূড়ান্তভাবে অর্থাৎ প্রাথমিক যে সুপারিশ, এই প্রাথমিক সুপারিশ দিতে এনটিআরসি একটু দেরি করতেছে। তবে আশা করা যায় চলতি সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবারের ভিতরেই আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হবে এবং আপনাদেরকে প্রাথমিক সুপারিশ করা হবে। এরপরে আরেকটা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 35+, যাদের বয়স হয়ে গেছিল, তাদের ভিতরে রিট করেছিল অনেকে হাইকোর্টে, সেখানে 65 জনকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। এখন এনটিআরসি কিন্তু তাদের বিরুদ্ধে আপিল করেছে। এখন আজকের রায়ের শুনানির প্রেক্ষিতে জানা যাবে যে তাদের বিষয়ে হাইকোর্ট কি সিদ্ধান্ত দিল এবং এনটিআরসি কি সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এখানে যদি তাদের বিষয়ে পজিটিভ হয়, তাহলে তাদের সেই 65 জনকেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে হবে। আর যদি না হয়, তাহলে এনটিআরসির এখানে আইনি জটিলতা কমে যাবে। সেক্ষেত্রে আশা করা যায় যে 35+ বয়স যাদের, এই 65 জনদের যে আবেদনের সুযোগ দিয়েছিল, এখানে মনে হয় তাদের এই আবেদন করার সুযোগ দিবে না হাইকোর্ট। সেক্ষেত্রে আপনাদের গণবিজ্ঞপ্তির ফলাফল অতি দ্রুত প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ এনটিআরসি টোটাল বিষয়ের রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে একটা আইনি জটিলতা থাকার কারণে আপনাদের এই ফলাফল প্রকাশে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। এরপরে আরেকটা যে বিষয় হচ্ছে যে কতজনের চাকরি হতে পারে আপনাদের ভিতরে। আপনারা জানেন 57,000+ শিক্ষার্থী এখানে কি করেছে, আবেদন করেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। এখন সবার কি এখানে চাকরি হবে? উত্তর হচ্ছে না, সবার চাকরি হবে না। তাহলে কেন চাকরি হবে না? চাকরি হবে না কারণ হচ্ছে যে এখানে অনেকের নাম্বার খুবই কম, অর্থাৎ 40+ পেয়ে তারা পাশ করেছে। অর্থাৎ 40 থেকে 50 নাম্বার যাদের, এখানে অনেকেরই সেই 40 নাম্বার হওয়ার কারণে চাকরি হবে না, অর্থাৎ মেধা তালিকায় অনেকেই নাই। সেক্ষেত্রে আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টে পদ সংখ্যার চেয়ে অধিক সংখ্যক পাশ করেছে। কেননা এনটিআরসি এর পাস মার্ক হচ্ছে 40, যে 40 পেয়েছে তাকে পাস দেখানো হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের শূন্য পদ সংখ্যা 200, পাস করাইছে 600 কিংবা 1000। অনেক সাবজেক্টে শূন্য পদ সংখ্যা 150, পাস করাইছে 300 কিংবা 500 পাস করাইছে।
সেক্ষেত্রে এখানে কিন্তু অর্ধেক সংখ্যক বাদ পড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে অনেকে কি করেছেন, ই সনদে ভুল করেছেন, এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনে ভুল করেছেন। অর্থাৎ আপনি যে শাখা থেকে পাশ করেছেন সেই শাখায় আবেদন না করে আপনি আবেদন করেছেন অন্য আরেকটি শাখায়। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার শাখা ছিল মাদ্রাসা, আপনি টেকনিক্যাল আবেদন করেছেন, আপনার শাখা ছিল টেকনিক্যাল, আপনি মাদ্রাসা আবেদন করেছেন। অর্থাৎ এটা কিন্তু আপনার বড় ধরনের ভুল, এক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আরও কী কারণে আপনার আবেদন বাতিল হবে? বাতিল হবে দেখা যাচ্ছে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনার এসএসসি রেজাল্ট ভুল দিয়েছেন, এইচএসসি রেজাল্ট ভুল দিয়েছেন, কিংবা আপনার অনার্স মাস্টার্স রেজাল্ট আপনি জালিয়াতি করে ভুল দিয়েছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আবেদনপত্র সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে তথ্য সরবরাহ না করে থাকেন তাহলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। আরও একটা বিষয়ের কারণে বাতিল হবে, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনে যদি কারো বড় ধরনের কোনো ধরনের মামলা থাকে বা রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডের সাথে অনেকে যদি লিপ্ত থাকে, এর যদি সত্যতা পায় তাহলে দেখা যাচ্ছে তার কি হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন বাতিল হয়ে যাবে। তাহলে এই কারণে কিন্তু অনেকের চাকরি হবে না। আরও একটা কারণে শূন্য পদ থেকে যাবে। কি কারণ সেটা হচ্ছে দেখা যাচ্ছে সুপারিশ পাবে অনেকে, কিন্তু কম বেতন হয়, অনেকে চাকরিতে জয়েন করবে না, সেক্ষেত্রেও এখানে কিন্তু শূন্য পদ থেকে যাবে। এজন্য ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 57,000-এর ভিতর থেকে 40,000 প্লাস বা 40 থেকে 42,000-এর শিক্ষার্থীদের কি হতে পারে, চাকরিটা এখানে হতে পারে। সেটাও কিন্তু বড় একটা সংখ্যক প্রার্থীদের বেকারত্ব দূর হবে। এবং আশা করা যায় যারা বেকার রয়েছেন, যাদের চাকরি হবে, এই সপ্তাহের পরের থেকে আপনাদের সেই স্বপ্নের চাকরিটি আপনাদের হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনাদেরকে একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। এরপরে যখন আপনার সুপারিশ হবে তখন আপনি বুঝবেন কিভাবে যে আপনি সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তখন টেলিটক কর্তৃপক্ষ আপনাকে একটি SMS পাঠাবে যে আপনি ইউ আর সিলেক্টেড, ঠিক আছে। এরপরে আপনি যে পোস্টে, অর্থাৎ লেকচারার নাকি সহকারী শিক্ষক নাকি জুনিয়র শিক্ষক, কোন পোস্টে হয়েছেন সেটা আপনাকে দেখাবে। এরপরে আপনাকে কোন কলেজে হয়েছেন কলেজের নামটা দিয়ে দিবে, এরপর ওয়েবসাইটটা দিয়ে দেবে। আপনি সেই ওয়েবসাইটে যে আপনার যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক সুপারিশে আপনার নাম এসেছে সেটা আপনি দেখতে পাবেন। এখন বিষয়টা হচ্ছে, তাহলে এটা যেহেতু SMS আপনার কাছে আসবে, সেহেতু NTRC অবশ্যই টেলিটক কর্তৃপক্ষের সাথে তারা একবার বসে তারপরে কি করবে, টেলিটক কর্তৃপক্ষের কাছে তাদের রেজাল্টটা হস্তান্তর করবে। হস্তান্তর করার পর দেখা যাচ্ছে টেলিটক আপনাদেরকে প্রাথমিক সুপারিশের যে SMS, সেই SMSটি আপনাদেরকে প্রদান করবে। তার মানে বোঝা যাচ্ছে আজকেও আপনাদের NTRC কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পত্র পাওয়ার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আজকেও যারা ভুয়া নিউজ বা গুজব পেয়ে অস্থির হয়ে আছেন, টেনশনে আছেন, তাদের এই টেনশন বা ভুয়া নিউজ শুনে আপনাদের এত অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। রেজাল্ট আসলে আপনার ফোনে SMS আসবে, আপনাকে এখন নিউট্রাল থাকতে হবে, এত টেনশন করার কিছু নেই। ভাগ্যে যা আছে, তাকদিরে যা আছে তা আপনারটা আপনি পাবেন, আপনার তাকদির কেউ নিতে পারবে না। এবং আপনার রিজিক যেখানে আছে, আপনার রিজিক সেখানেই আপনি খুঁজে পাবেন। এজন্য আল্লাহর উপর ভরসা করুন, সবসময়ের জন্য ধৈর্য ধারণ করুন, সবর করুন, ঠিক আছে। এবং লা তাহজান যেটাকে বলা হয়, হতাশ হওয়া যাবে না। এজন্য হতাশ হলেই আপনি কিন্তু শয়তান আপনাকে ঘিরে ফেলবে। এজন্য নিজেকে প্রস্তুতি রাখুন, যে কোনো বিষয়গুলো মোকাবেলা করার জন্য নিজের মনোবলকে শক্ত করুন। এটাই শেষ না, এরপরে আরও অনেক সুযোগ আছে এবং সেই সুযোগটাকে, নেক্সট অপরচুনিটিকে আপনি কাজে লাগানোর জন্য নিজেকে তৈরি করুন। ধন্যবাদ সবাইকে। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান, আমি ইনশাআল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব।